চলুন আজকে শতদ্রু পল্লবীর সাথে ওয়েফেয়ার্স ফুটপ্রিন্টের হাত ধরে ঘুরে আসবেন প্রায় 500 বছরের বেশি পুরনো বুন্দেলখণ্ডের ওরছা আর রানী লক্ষ্মীবাইয়ের ঝাঁসি শহরে। আমরা আগের পর্বগুলোতে বেনারস, এলাহাবাদ, খাজুরাহো, গোয়ালিয়র ঘুরেছিলাম। তারপর গোয়ালিয়র থেকে রাতের ট্রেনে এসেছিলাম ঝাঁসি। সেই রাতে আগে থেকে বুক করে রাখা স্টেশনের রিটায়ারিং রুমেই ছিলাম আমরা। একদম 1 নম্বর প্ল্যাটফর্মের পাশের 8 নম্বর ডিলাক্স এসি রিটায়ারিং রুমে ছিলাম আমরা। দুটো সিঙ্গেল বেড, ফ্রিজ, আলমারি, সোফা, এসি আর গিজার সহ বিশাল বড় পরিষ্কার বাথরুম এখানে। আমাদের আজকেই দুপুরে লখনৌ যাওয়ার ট্রেন, তাই সকাল সকাল বেরিয়ে আগে ওরছা ঘুরে তারপরে ঝাঁসি ঘুরতে আসব। তারপরে লাঞ্চ করে ট্রেনে উঠে পড়ব। আমরা সঞ্জয় বাবুর থেকে আগেই গাড়ি ও গাইড বুক করে রাখি। ঝাঁসি স্টেশন থেকে 15 কিলোমিটার দূরে ওরছা যেতে সময় লাগলো মিনিট 30 মতো। 100 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে এলাম। গাড়ি পার্কিং এর পাশেই রয়েছে এই ফোর্টের মূল দেখার জায়গা রাজা মহল, শীষ মহল আর জাহাঙ্গীর মহল। এই দুর্গটি 16 শতকে বেতোয়া ও জামনি নদীর সঙ্গমস্থলে দ্বীপের ওপরে নির্মাণ করেন রাজা রুদ্রপ্রতাপ সিং, যা 14টি আর্চ যুক্ত গ্রানাইট পাথরের ব্রিজের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে যুক্ত থাকে। তবে এই রাজপ্রাসাদ আরও অনেক মন্দির ও প্রাসাদ বহু বছর ধরে পরবর্তী প্রজন্মের মহারাজারা নির্মাণ করেছেন। এই দুর্গ মুঘল সাম্রাজ্যের প্রভাবে রাজপুত ঘরানার শৈল্পিক নিদর্শনের উৎকৃষ্ট এক উদাহরণ। ইনি হলেন সঞ্জয় বাবু, আমাদের গাইড। ওনার ফোন নাম্বারটা দিয়ে রাখলাম। আমরা প্রথমে যাব রাজা মহলে। এখানেই বুন্দেলখণ্ডের রাজা রানী থাকতেন। রাজা মহলের গেট পেরিয়ে এলাম মূল প্রাঙ্গণে। এখানের মূল আকর্ষণ হলো এখানের বুন্দেল ঘরানার ফ্রেস্কো পেইন্টিং। চারদিকে উঁচু মহলে সাজানো, জাফরিতে সাজানো জানলা, নাচের মঞ্চ, রাজার বসার জায়গা দেখে তাক লেগে গেল। এই জানলার পাশেই রাজা বসতেন। দুর্দান্ত সব কারুকার্য। এই গুপ্ত সুড়ঙ্গ দেখে ওপরে দেওয়ানি খাস দেখলাম। এখানে বিশেষভাবে লক্ষণীয় মুঘল বা মুসলিম নকশার ফ্রেস্কো, যেখানে জীবন্ত প্রাণীর ছবি অমিল, শুধু সুদৃশ্য নকশা। বাকি প্রাসাদের হিন্দু নকশায় দেব দেবী, হাতি ঘোড়ার আধিপত্য থাকলেও এখানে অমিল। সেই সময় মুঘল সম্রাট বহুবার তার মন্ত্রী বা পরিষদদের এখানে পাঠাতেন, তাই তাদের খুশি করতে এই পরিবর্তন। পাশেই আছে রয়্যাল ডাইনিং হল। সেখানে পার্সিয়ান কার্পেটের আদলে অপূর্ব ফ্রেস্কো লক্ষণীয়। সৈনিক, ঘোড়সওয়ার ও আরো অনেক কিছুই দেখা যায়। দেওয়ালের বড় বড় আংটায় ঝোলানো থাকতো পর্দা। বুন্দেলখণ্ডীয় ঘরানার এই ফ্রেস্কো পেইন্টিং প্রায় 500 বছরের পুরনো। প্রথমে দেওয়ালে চুনের প্রলেপ, তার উপর তেঁতুল জলে দেওয়াল ভিজিয়ে সবজি, ফল, ফুল থেকে পাওয়া প্রাকৃতিক রং থেকে এই পেইন্টিং করা হতো। এই রাজমহল বানান রাজা মধুকর শাহ, যিনি ছিলেন কৃষ্ণ ভক্ত
এবং তার রানী ছিলেন রাম ভক্ত। তাই রাজা রানীর এই ঘর জুড়ে রয়েছে বিষ্ণুর 10 অবতার ও তার সাথে রাজা রানীর জীবনশৈলীর সংমিশ্রণ। এছাড়াও রয়েছে ঘোড়া, পালকি, কৃষ্ণলীলা ও বহু রূপক ধর্মী প্রতীকী ছবি। কালের নিয়মে 500 বছরের পুরনো এই অমূল্য সম্পদ নষ্ট হতে থাকলেও এখনো যেটুকু আছে তা সংরক্ষণযোগ্য এবং তাক লাগানো তো বটেই। রানী মহল থেকে বেরিয়ে অন্দরমহলের মূল প্রাঙ্গণে এলাম। 3 তলার এই প্রাসাদের ছাদে সেই সময় আয়না দিয়ে সূর্যের আলো নিচের শয়ন কক্ষে প্রতিফলিত হতো। সে যুগে রাজা ও রানীর ঘরগুলো একে অপরের সাথে যুক্ত থাকত ও তার সাথে ছিল প্রচুর গুপ্তপথ ও সুড়ঙ্গ। তারপর এলাম মহারাজার অন্দরমহল। সেখানেও রানীর ঘরের মতো বিষ্ণুর 10 অবতারের চিত্র থাকলেও এগুলি অনেক বেশি উজ্জ্বল ও সুস্পষ্ট। দেওয়ালে রয়েছে গণেশ ও হাতির আদলে তৈরি 12টি নর্তকীর চিত্র। ঘুরে নিলাম রাজকীয় শৌচালয়, যেখানে সে যুগেও গরম ও ঠান্ডা জলের ব্যবস্থা ছিল। এরপর চলে এলাম পার্কিং লটে। এখানে শীষমহলটি বর্তমানে মধ্যপ্রদেশ ট্যুরিজমের একটি লাক্সারি হোটেলে রূপান্তরিত হয়েছে। এবার যাব এর পাশেই জাহাঙ্গীর মহল দেখতে। নামে জাহাঙ্গীর মহল হলেও সম্রাট জাহাঙ্গীর এখানে থেকেছিলেন মাত্র 1 রাত্রি। এই অত্যন্ত সুন্দর ও ব্যয়বহুল রাজমহলটি বানান বুন্দেল রাজ বীর সিং দেও তার পরম বন্ধু জাহাঙ্গীরের উদ্দেশ্যে। সম্রাট আকবর যখন আবুল ফজলকে দাক্ষিণাত্য বিজয় করতে পাঠান, উনি জাহাঙ্গীরকে পরবর্তী সম্রাট হিসেবে একদমই পছন্দ করতে পারেননি। আর সেই সুযোগে মহারাজ বীর সিং রাজপুত্র সেলিমের সাথে বন্ধুত্বের আশায় গোয়ালিয়রের কাছে আবুল ফজলকে হত্যা করে এবং তার কাটা মাথাটি উপহার দেন রাজপুত্র সেলিমকে। ফলস্বরূপ জাহাঙ্গীর খুব খুশি হন এবং দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। পরে জাহাঙ্গীর সম্রাট হলে রাজা বীর সিং তাকে আমন্ত্রণ জানান বুন্দেলখণ্ডে এবং তার আপ্যায়নের জন্য 22 বছরের অক্লান্ত পরিশ্রমে নির্মাণ করেন এই নয়নাভিরাম জাহাঙ্গীর মহলটি। সেই থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব ও এই মহল হচ্ছে হিন্দু মুসলিম সম্প্রীতির উৎকৃষ্ট এক উদাহরণ। প্যালেসের 4টি ডোম বা গম্বুজের 2টি মুসলিম স্থাপত্য ও বাকি 2টি উল্টানো পদ্ম ফুলের ন্যায় হিন্দু স্থাপত্যের আদলে তৈরি। উজ্জ্বল নীল, হলুদ ও সবুজ টার্কোয়াইজ টাইলসের ব্যবহারে সাজানো রাজ প্যালেস। নিচের অংশে হিন্দু ধর্মের প্রতীক হাতি ও তার উপরের অংশেই রয়েছে মুসলিম স্থাপত্যের গম্বুজ। জাহাঙ্গীর মহলের মূল প্রাঙ্গণের পাথরের বসার জায়গায় নিজেদের ছবি তুলতে কিন্তু একদম ভুলবেন না, কারণ এমন নিরিবিলি রাজকীয় জায়গা পাওয়া দুষ্কর। এবার এলাম এই প্যালেসের মূল তোরণের সামনে। দুদিকে 2টি হাতির একটি ফুলের মালা ও অন্যটি ঘণ্টা নিয়ে স্বাগত জানাচ্ছে। দুপাশে রয়েছে প্রায় 12টি ভিন্ন ভিন্ন জাফরির কারুকাজ। সূক্ষ্ম কারুকাজে কোনটা ছেড়ে কোনটা দেখব
বোঝা মুশকিল। কাঠের দরজাটি সেই প্রাচীন যুগের। ওপরের তলাগুলি একটি উঁচু সিঁড়ি দিয়ে উঠে ঘুরে দেখা যায়। এই মহলের চারদিকের দারুণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ছাদ থেকে উপভোগ করা যায়। একদিকে মন্দির ও বেতোয়া নদী ও অপরদিকে জঙ্গল, পাহাড়, প্রবীণ রায় মহল, মুঘল গার্ডেন সহ আরো অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক নিদর্শন। এই শান্ত প্রাসাদের ছাদে পাখির ডাক শুনে আমরা অনেকটা সময় এদিক ওদিক ঘুরতে থাকলাম। এখানে আসার আগে আমরা জানতামই না এই কল্পনাতীত ঐতিহাসিক সুন্দর নিদর্শনের মাহাত্ম্য, যা বহু সময় অবধি আমাদের মোহিত করে রেখেছিল। ফিরে চললাম ওরছা ফোর্ট থেকে এখানে আরো কিছু জায়গা ঘুরে দেখতে। ওরছা ফোর্ট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বেতোয়া নদীর পাড়ে কাঞ্চনঘাট সংলগ্ন অংশে বুন্দেল রাজাদের রয়্যাল ছত্রি দেখতে এলাম। বেতোয়া নদীর পাড়ে 15টি ছত্রি দেখা যায়, যা রাজা মধুকর শাহ, বীর সিং দেও, যশবন্ত সিং প্রমুখ বুন্দেল রাজাদের সমাধি। এই ছত্রিগুলো মূলত পঞ্চায়তন বা 5টি চূড়ার স্টাইলে বানানো। চূড়াগুলো মানুষের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ও পঞ্চভূতের প্রতীক। দুর্দান্ত সাজানো বাগান গোলাপ গাছে ভর্তি, আর তার সাথে পাখিদের কিচিরমিচির ও বেতোয়া নদীর মিষ্টি হাওয়া মন স্নিগ্ধ করে তোলে। বিকেলের দিকে আসলে এখানে দারুণ সূর্যাস্ত দেখা যায়, আর নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটি ও রিভার রাফটিং এর সুযোগও পাওয়া যায় কাঞ্চনঘাট থেকেই। ইন্দো মুঘল রীতিতে বানানো চারদিক খোলা এই ত্রিতল স্থাপত্যগুলো দারুণ সুন্দর। বিশেষ করে রাজা বীর সিং দেওর সমাধিস্থল সব থেকে কারুকার্য সমৃদ্ধ। ট্রেনের সময় এগিয়ে আসছে, তাই বাইরে থেকে চতুর্ভুজ মন্দির দেখে নিলাম। পাশেই রাম রাজা মন্দিরে গেছিলাম, তবে সেখানে ছবি তোলা যায়নি। রাম, সীতা, লক্ষণ, সুগ্রীব, হনুমান, জাম্বুবানের মূর্তি রয়েছে এখানে। আকাশ ঘিরে মেঘ করতে আমরা ফিরে চললাম ঝাঁসির দিকে। প্রথমে এলাম ঝাঁসি ফোর্ট দেখতে। বুন্দেল রাজ বীর সিং দেও 1606 থেকে 1627 সালের মধ্যে এই ঝাঁসি ফোর্টটি নির্মাণ করেন, যা বিখ্যাত বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাইয়ের বীর গাথার জন্য। যদিও রানীর মৃত্যুর পরে এই ফোর্ট চত্বরে ব্রিটিশ সেনানিবাস গড়ে ওঠে, তাই বর্তমানে লক্ষ্মীবাইয়ের স্মৃতি অল্প কিছুই অবশিষ্ট আছে। ঢুকেই ডান হাতে দেখা মিলবে কড়ক বিজলি তোপের। রানী লক্ষ্মীবাই ও পেশোয়া মহারাজ গঙ্গাধর রাওয়ের একমাত্র পুত্র মারা যাওয়ার পরে
তাদের দত্তক পুত্র দামোদর রাওকে ব্রিটিশরা রাজত্বের স্বীকৃতি না দিলে লক্ষ্মীবাঈ নিজেকেই রানী ঘোষণা করেন তার সাম্রাজ্য রক্ষার উদ্দেশ্যে। পরে ব্রিটিশ আক্রমণ থেকে বাঁচতে উনি দত্তক পুত্রকে সাথে নিয়ে তার ঘোড়া বাদলকে ভরসা করে প্রায় 15 মিটার উঁচু দেওয়াল থেকে লাফিয়ে প্রথমে কালপি ও পরে গোয়ালিয়র পালিয়ে যান সাহায্য চাইতে। এই দুর্গ আকারে ছোট হলেও তার প্রতিটা দেওয়াল আজও জানান দেয় মাত্র 29 বছরে বীর স্বাধীন চেতা এই রমণীর কথা। আমরা লঞ্চ করে ফিরে এলাম ট্রেনে করে লখনৌ যাব বলে। আজকের এই পর্ব এখানেই শেষ করলাম। আবার ফিরে আসব লখনৌ শহরের দুর্দান্ত নবাবী খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির গল্প কথা নিয়ে। তাই ওয়েফেয়ারস ফুটপ্রিন্টকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে থাকুন।